What if your love was compared to the last light before darkness? অর্থাৎ তোমার ভালোবাসাকে যদি কম্পেয়ার করা হয় অন্ধকার হওয়ার ঠিক সেই লাস্ট মুহূর্তের আলোর সাথে, তাহলে কেমন হতো? আমরা অন্যভাবে বলতে পারি, এই কবিতা যা আজকের আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা আমাদের ব্যাখ্যা দিবে কিভাবে মৃত্যু ক্ষয়ের জায়গায় উল্টা বাড়িয়ে দেয় আমাদের ভালোবাসাকে। যে মৃত্যু সবকিছুকে ধ্বংস করে দেয়, কিচ্ছু বাঁচতে পারে না মৃত্যুর হাত থেকে, অহংকারের মৃত্যুর হাত থেকে, কিন্তু সেই মৃত্যু ও সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসাকে আরো স্ট্রং করে দিতে পারে। সেটারই ব্যাখ্যা আমরা আজকে শেক্সপিয়ারের লেখা সনেট 73 দেখতে যাচ্ছি। চলো শুরু করা যাক। Welcome to my channel Enlightenment of Literature. Today we are going to discuss উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট 73। শেক্সপিয়ারের বিষয়ে আমরা আগের ভিডিওতেও বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে ছোট করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে সনেট 73 লেখক উইলিয়াম শেক্সপিয়ার একটা ওয়ার্ল্ড ফেমাস নাট্যকার, বা তিনি নিজে নাটক করতেন এবং অনেক প্লেজ লিখেছেন, এবং তারপর তার মেনলি আমরা যাকে যেভাবে তাকে খুব মনে করি সেটা কি, তার 154টা সনেটের জন্য। 154টা সনেট। তো ইনি জন্মগ্রহণ করেছিলেন 1564 এবং তার জীবনকাল অবসান হয়েছিল সেটা হচ্ছে 1616-তে, অর্থাৎ 1616-এ। ইংল্যান্ডের অ্যাভন নামক এক গ্রামে জন্ম তার, এবং তারপরে ধীরে ধীরে সে আমাদের গ্লোব থিয়েটার, যেটা লন্ডনে খুব ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস থিয়েটার, সেটার উন্নতির পিছনে তার বড় অংশে হাতে রয়েছে। আর তার 154টা সনেট, যার জন্য তিনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে আছেন। এবং 154টা সনেটকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ফেয়ার ইউথ সিকোয়েন্স, আর একটা হচ্ছে দ্য ডার্ক লেডি সিকোয়েন্স। প্রথম 154টার মধ্যে 1 থেকে 126টা যে পোয়েম আছে সেটাকে আমরা ফেয়ার উইথ সিকোয়েন্সের মধ্যে ফেলি। তো তার মধ্যে আমাদের এই কবিতা আজকে 73, অর্থাৎ কি ফেয়ার উইথ সিকোয়েন্সের আরেকটা অন্তর্গত কবিতা। আর বাকি যে 127 থেকে 154টা সনেট থাকে সেগুলোকে আমরা বলে থাকি দ্য ডার্ক লেডি সিকোয়েন্স। তো ফেয়ার উইথ সিকোয়েন্সে যেই মেল ফ্রেন্ডকে শেক্সপিয়ার তার প্রত্যেকটা কবিতাকে উৎসর্গ করেছেন বা ট্রিবিউট করেছেন, তার নাম হচ্ছে মিস্টার উইলিয়াম হারবার্ড। মিস্টার ডব্লিউএইচও বলা হয় শর্টকাটে, উইলিয়াম হারবার্ড যার পুরো নাম। এটা আজকের এই কবিতাটা সেই বিষয়ে তাকে উৎসর্গ করে লেখা হয়েছে। সনেট 73 মোস্ট প্রবাবলি 1593 to 92 এর মধ্যে লেখা হয়েছিল। এবার সেই সময়কার একটা লেট অটম অথবা উইন্টারের স্টার্টিং এর মুহূর্তে কবিতাটা লেখা হয়েছে। আর শেক্সপিয়ার যখন নাকি ওই গ্লোব থিয়েটারের রিটায়ারমেন্ট নেওয়ার পরে তারপর অ্যাভন গ্রামে চলে গেছে, সেখানে তার শীতের মুহূর্তের একটা অবসন্ন মন নিয়ে, মিলানকলিক মন নিয়ে সেই কবিতাটা লিখেছিল। কোনো বন্ধু না থাকা নিঃসঙ্গ একটা পরিবেশ বা মনোভাবনা নিয়ে কবিতাটা লেখা হয়েছিল। তো কবিতার যে টোন আছে সেই টোনটা হচ্ছে মেলানকোলিক, তারপরে বলতে পারি ডিপ্রেসিভ, অ্যান্ড অলসো দ্য ফাইনালি অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ লাস্ট পর্যন্ত তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছে ফ্যাক্টটাকে যে সময়ের সাথে সাথে সবকিছু হারাতে থাকবে, কিন্তু এই অ্যাকসেপ্টেন্স যখনই করে নিব আমরা, তখনই আমরা শান্তি খুঁজে পাবো বা আবার লাইফের ট্র্যাকে চলে আসবো। এটাই একটা কবিতার মূল মেসেজ। কবিতার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে ওল্ড এজের সাথে সাথে যেভাবে আমাদের মনের থেকে ধীরে ধীরে সমস্ত যৌবন বা ইউথ টাইমের সমস্ত এনার্জি বা ভিগর হারাতে থাকি, সেই সাথে সাথে আমাদের প্রাণও জানে ধীরে ধীরে একটা বার্ধক্যের মুহূর্ত থেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢুলে পড়ে। কবি এখানটাতে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দেখে শোক প্রকাশ করছেন না, তিনি শোক প্রকাশ করছেন যেটার জন্য, সেটা হচ্ছে যে তার যৌবনকালের সেই আনন্দ বা অনুভূতি বা সেই তার ইউথনেসটা হারিয়ে যাচ্ছে, যেটা অবসন্ন মন তাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তার বন্ধুকে সেই বিষয়ে জানাচ্ছে এবং জানিয়ে কবিতাটা শুরু হচ্ছে। কবিতার মধ্যে আমরা বলতে পারি অনেকগুলো প্যারাডক্সিক্যাল লাইন বা থিমকে তুলে ধরা হয়েছে। প্যারাডক্স মিন্স যেখানটাতে বিপরীত ধর্মী কিছু মনোভাবনা তুলে ধরা হয়। যেমন ধরো মৃত্যু সবকিছুকে নষ্ট করে দেয়, কিন্তু আমরা ভেবে দেখেছি কি কোনো ধরো যে মৃত্যুর আসন্নতার অনুভূতিটাই আমাদের মধ্যে ভালোবাসা আরো জাগিয়ে দেয়। আমাদের মধ্যে যখনই আমরা মর্টালিটি ফিল করব, মানুষ মরণশীল, তখনই আমরা অনুভব করব যে মরণশীল, তাহলে 2 দিনের বা 4 দিনের এই জীবনে যতদিন থাকবো একে অপরের পরিবারের সাথে বা বন্ধু-বান্ধবের সাথে আনন্দে মজা করে বেঁচে থাকবো। তাহলে মৃত্যুর সময় আমরা দুঃখ বা আফসোস করবো না যে তার সাথে সময় কাটাতে পারলাম না, উল্টা সেই সময় মুখে হাসি থাকবে। তো সেই বিষয়টা নিয়ে লেখক তার বন্ধুকে এই কবিতাটা লিখেছে।
সনেট মানে আমরা জানি 14 লাইনের কবিতা। সনেট এর আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে সন 18 ব্যাখ্যার সময়। সনেট মিন্স 14 লাইন্স পোয়েম, এবং এই লাইনগুলোকে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। 2 নাম্বার কি, যে শেক্সপিয়ারের প্রতিটা সনেটকে 3 কোয়াট্রেন and 1 কাপলেট এ ভাগ করা হয়। আর যেটা লাস্ট বোঝার বিষয় সেটা হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিম প্রতিটা কবিতায় প্রায় সেমই থাকে, এ বি সি ডি ই এফ জি জি। এখানে 4টা লাইনের শেষের ওয়ার্ডের যে উচ্চারণ, সেই উচ্চারণ সেম হলে সেম নাম দেওয়া হয়েছে, আলাদা হলে আলাদা নাম দেওয়া হয়েছে। এইভাবেই রাইম স্কিমগুলো সাজানো হয়। যেমন ফার্স্ট লাইন আর থার্ড লাইন প্রথম স্ট্যান্জা, প্রথম প্যারাগ্রাফ, এক একটা প্যারাগ্রাফ, বা কবিতায় আমরা প্যারাগ্রাফ বলি না, কবিতার ভাষায় ওদেরকে স্ট্যান্জা বলা হয়, প্যারাগ্রাফকে। এভাবে 4টা লাইন করে টোটাল রাইম স্কিম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবি সিডি ইএফ জিজি। লাস্টের দুটো লাইনের রাইম স্কিম হচ্ছে জিজি। তো 4টা লাইন করে এক একটা স্ট্যান্জা সৃষ্টি হচ্ছে, তাই এক একটাকে কোয়ার্টার বলা হয়। 4 ভাগের 1 ভাগকে আমরা কোয়ার্টার বলি। আর এই নাম অনুসারে এই ওয়ার্ড থেকে আমরা কোয়ার্ট্রেন শব্দটা পাচ্ছি। 3 কোয়ার্ট্রেন 1 কাপলেট, এইভাবেই শেক্সপিয়ারের ফরমেশন হয় কবিতা। এটা শেক্সপিয়ারিয়ান স্টাইল অথবা ফরমেশন অথবা রাইমস, অথবা আমরা কি বলতে পারি যে সাজানোর স্টাইল কবিতাকে। আর লাস্টের দুটো লাইনকে আমরা সবসময় কনক্লুশন, অর্থাৎ প্রথম 12টা লাইনে যা ব্যাখ্যা দিচ্ছে তার কনক্লুশন হিসেবে লাস্টের দুটো লাইন দেখতে পাই। তো এবার যদি ব্যাখ্যা করি লাইন বাই লাইন, খুব ডিটেলে শোনো ভালো করে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। বছরের সেই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাবে। এখানে বিহোল্ড মানে দেখতে পাবে, আর টাইম অফ ইয়ার বলতে বছরের সেই সময়। মাইস্ট বা মে দিয়ে যে এসটি লাগানো হয়েছে, এটা একটা আর্কাইক ওয়ার্ডে ট্রান্সলেট করে লাইনটা হয়েছে। পুরোনো ওল্ড ইংলিশে এই সমস্ত ওয়ার্ডের ইউজ হতো, শেক্সপিয়ারের লেখাতে বেশি করে দেখা যায়। তো এই ওয়ার্ডটার ইএসটি হাঁটা দিলে মে যা বোঝায়, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে, সেটাই। তবেই বছরের সেই সময়টা আমার মধ্যে দেখতে পাবে, বিহোল্ড মানে দেখতে পাবে। আমরা বলছিলাম যে লেখক এখানটাতে অটাম সিজনকে ইশারা করে বলছে। অটাম মানে কি আগে সেটা একটু বুঝে নিই। অটাম অর্থাৎ কি পাতা ঝরার মুহূর্ত বা সিজন বা ঋতুকাল। অটাম অথবা শীতকাল, শীত প্রধান দেশে যদি দেখি তাহলে গাছের পাতা ঝরে পড়ছে, বেয়ার ব্রাঞ্চেস, এখানটাতে ডালপালা একদম শুকিয়ে ন্যাড়া হয়ে যাচ্ছে। যেখানে পাখিরা গ্রীষ্মকালে আসতো, গান করতো, একদম হৈহুল্লোড় থাকতো, একটা সুন্দর একটা ছন্দ বজায় থাকতো, সেই ছন্দহীনতা এখন যেন এই ঋতুতে দেখা যায়। ছাড়া ভাব, লোনলিনেস, ফাঁকা করে পরিবেশ, সেরকম একটা সিজন, একটা মুহূর্তকে লেখক এখানে বোঝাচ্ছে। যদি সিম্বলিক্যালি অথবা মেটাফরিক্যালি আমরা বুঝি, মানে ইনার মিনিং যুক্ত ওয়ার্ডে যদি আমরা ঢুকি, তাহলে লেখক এখানটাতে এই অটাম যে সময়টা আছে সেটা সিম্বলিক ভাবে বোঝাচ্ছে আসলে তার বার্ধক্যের অবস্থাকে। আর এর উল্টোর যে সময়টা, যখন নাকি গ্রীষ্মকাল বলি যাকে, সেই গ্রীষ্মকালে যেমন পাখির আনাগোনা সব ইউথফুলনেস থাকে, চারিদিকে আনন্দ থাকে, গান বাজনা থাকে, পাখির সুইট সং থাকে, সেই সময়টাকে তুলনা করা হয়েছে যৌবনের সাথে বা ইউথ টাইমের সাথে। তো লেখক এখানে তার বৃদ্ধের এই অবস্থাটাকে বা রিটায়ারমেন্টের পরের এই মুহূর্তটাকে তুলনা করেছে অটামের মুহূর্তের সাথে, ফার্স্ট লাইনের দ্বারা। when yellow leaves or none, যখন yellow leaves, ইয়েলো কালারের পাতা অর্থাৎ কি হলুদ হয়ে যাওয়া পাতা, or none মানে কোনোটিই নয়, or few to hang upon those boughs which shake against the cold, যখন হলুদ পাতা কিছুটা অথবা একদমই থাকে না গাছের ডালে, ঝুলতে থাকে মানে হ্যাং করতে থাকে গাছের ডালে। ডাল ইংলিশ বাউস দিয়ে বোঝাচ্ছে। উইথ শেক এগেনস্ট দ্য কোল্ড, যেগুলো কাঁপতে থাকে ঠান্ডায়। শীত প্রধান দেশে যখন নাকি বরফ জমে থাকে প্রায় গাছের ডালে সেই রকম অবস্থায় ঠান্ডাতে কাঁপতে থাকা এই ডালগুলোর মধ্যে কিছু পাতা দেখতে পাবে, তো সেই পাতাগুলোর কালারও হলুদ হয়ে গেছে। সবুজতা হলুদের উল্টো, অর্থাৎ সবুজ পাতা যখন নাকি হয়, তখন সবুজ পাতা মানে ওর ইউথ টাইমকে বোঝাচ্ছে, গাছের বা সেই পাতার ইউথ টাইমটা, যার মধ্যে প্রাণ শক্তির মানে সিম্বলিক ভাবে বোঝানো হয়।
আর হলুদ হয়ে যাওয়া পাতা মানে বোঝাচ্ছে মূর্ছে যাওয়া পাতা, যেখানটাতে লাইফ শক্তি প্রায় শেষ হয়ে গেছে, সে যেন এখনই ঝরে পড়ার মুহূর্ত গাছ থেকে, অর্থাৎ বৃদ্ধ অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে আবারও বলছি, এই হলুদ পাতাটা একটা সিম্বলিজম ক্রিয়েট করা হয়েছে, এটা দিয়ে বোঝাচ্ছে তার বার্ধক্যের পরিণতি বা বার্ধক্য অবস্থাটাকে। বেয়ার রুইন কয়ার্স where let the sweet bird sang. বেয়ার রুইন কয়ার্স মানে কি সেটা আগে বুঝে নিই। যেমন করে গ্রীষ্মে গাছের ডালের পাখিরা এসে বসে এবং পাখিদের আনাগোনাতে ওখানের পরিবেশটা সুন্দর মাধুর্যে পরিণত হয়, ছন্দে তাদের সুইট ভয়েসের ছন্দ ঘুরতে থাকে চারিদিক, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, যেটা ইউথ টাইমের পরিচয় দিচ্ছে। ঠিক তেমনিভাবে আরেকটা উদাহরণ দিচ্ছে লেখক বা কবি, সেটা হচ্ছে কি যে কয়ার্স, কয়ার্স মানে মনে রাখবে চার্চের একটা, যদি চার্চে যাই আমরা, সেই চার্চে যেই জায়গাটাতে একসাথে সমকণ্ঠে প্রার্থনা করে, গান করে, বা কোনো প্রার্থনা করছে কোনো একদল মেয়ে বা ছেলে, যেভাবে যারা গান করে সমকণ্ঠে প্রার্থনা করে, সেই জায়গাটাকে আমরা কয়ার্স বলছি। সেই কয়ার্সের অবস্থা কি সেটা দুটো ওয়ার্ডে বোঝাচ্ছে। একটা হচ্ছে বেয়ার মানে ফাঁকা, সেই জায়গাটা এখন কেউ নাই, লোনলি, নির্জন। আর রুইন্ড অর্থাৎ কি ভগ্নপ্রায় অবস্থা। ইমাজিন করো একটা উৎসবে, ধরো বড়দিনে কোনো কয়ার্সে গেলা বা কোনো চার্চে গেলাম, তো সেখানে আমরা কি পরিবেশ দেখবো? সুন্দর গান হচ্ছে চারিদিকে, আনন্দ পরিপূর্ণ। সেখানটাতে প্রার্থনা করতে গিয়ে আমরা সেই কয়ার্সে ভর্তি মানুষের সমকণ্ঠে গান শুনছি ঈশ্বরের জন্য, অর্থাৎ মনের মধ্যে ছন্দ, হৃদয় সবকিছু আছে। এটা কি ইউথ টাইমের পরিচায়ক। কিন্তু বার্ধক্যের অবস্থা কি, যে সেখানে যেন ওই ফাঁকা হয়ে থাকা, কোনো লোক না থাকা, একটা ফাঁকা ভগ্ন অবস্থায় থাকা কয়ার্সের পরিচয় দিচ্ছে, যেখানটাতে হৃদয় যেন সমস্ত ইউথ, সমস্ত অ্যাক্টিভনেস, সমস্ত ভালোবাসা, সমস্ত ছন্দ, শৈশবের বা ইউথ টাইমের বা যৌবনের সমস্ত ছন্দ বা আশা আকাঙ্ক্ষা, সেগুলো যেন হারাচ্ছে দিনে দিনে। তার মনটা যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কালারলেস হয়ে যাচ্ছে, সেখানে ছন্দহীন হয়ে যাচ্ছে। তো সেরকম একটা ছন্দহীন কয়ার মানে ছন্দহীন তার মন, সেটাকে সিম্বলিক ওয়ার্ড বা প্যারাডক্সিক বা মেটাফরিক্যালি তিনি বুঝাচ্ছেন। এখানে এক সময় বলছে যে ওয়্যার লেট মানে এতদিন পর্যন্ত, সুইট বার্ড স্যাং মানে সুন্দর পাখিরা এসে গান করতো, যেমন গাছের ডালে গান করতো, সেমনি অর্থাৎ গান করার কথাটা আমি বুঝাই দিলাম যে ওই কয়ার্স হোক চাই গাছের ডাল হোক, একসময় পাখিরা এসে গান করতো, যেটা গ্রীষ্মর মুহূর্ত অথবা তার শৈশবে বা যৌবনের মুহূর্ত বা ইউথ টাইমের মুহূর্তকে বোঝাচ্ছে। এখন এখানে আর কোনো পাখিরা গান আনাগোনা নেই, অর্থাৎ কোনো বন্ধুর সঙ্গ নেই। এখন তার মনের সেই ইউথনেস বা মন আনন্দে পরিপূর্ণ না, যেমন ইউথ টাইমে ছিল। সে মনের মধ্যে ক্ষীণ কিছুটা মুহূর্ত বেঁচে আছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে হারিয়ে যাচ্ছে কি পুরনো সেই ভিগর বা আনন্দ বা সেই লাইফ শক্তি বা এনার্জি সে হারিয়ে যাচ্ছে ইউথ টাইমে যেটা ছিল তার। তাহলে প্রথম ৪ টা লাইনে আশা করি বোঝা গেল। অনেকগুলো সিম্বলিক ওয়ার্ড দেওয়া হয়েছে বা মেটাফরিক ওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলো আমরা বুঝতে পারছি আশা করি। তো ফার্স্ট স্ট্যানজাতে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, যে একটা সারাংশ বলে দিচ্ছি এক লাইনে। সেটা কি, যে প্রথম লাইনে তিনি বছরের সেই সময়টার সাথে নিজের পরিস্থিতি তুলনা করলো, যে এই সময়টা কি অটাম অর্থাৎ পাতা ঝরার সময়। যখন কি পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ তার যেন বার্ধক্য অবস্থার পরিচায়ক। যেমন জীবন, যেমন গাছের ডাল থেকে পাতা খসে পড়েছে, যেমন ঠিক যেন তার এই শরীরটা থেকে, এই শুকনো শরীর যে কাঁপছে, বার্ধক্যের জন্য কাঁপছে, সেই শরীর থেকে যখন তখন যেমন হলুদ পাতা ঝরে পড়তে পারে, ঠিক তেমনি তার আত্মা বেড়ে যেতে পারে। অর্থাৎ তার মৃত্যু যেন সামনে ঘনিয়ে আসছে, সে অনুভব করছে বার্ধক্যের পরে। এবং ঠিক সেমনিভাবে যেমন বেয়ার কয়ার্সের লাইনটা উদাহরণ দিয়ে বললো, এটা একটা সিম্বলিক ওয়ার্ড, যেটা ফাঁকা হয়ে যাওয়া সেই ছন্দময় সেই পরিবেশটা যখন থাকতো, কয়ার্সের সমকণ্ঠে যখন গান করতো বা প্রার্থনা করতো, সেই জায়গাটা এখন কোনো ছন্দ নেই, এখন কোনো অবস্থাতেই সেখানটাতে আর গান হচ্ছে না। সেখানে তার অর্থাৎ কয়ার্স ইকুয়াল টু তার মনের অবস্থাকে বোঝাচ্ছে, মনটাকে বোঝাচ্ছে, যেখানটাতে ইউথ টাইমের কোনো ছন্দই আর নেই। এখন যেন সে বার্ধক্যে পরিণত হয়ে গেছে এবং সেই ইউথ টাইমের ছন্দ হারাচ্ছে দেখেই কবি চিন্তিত। এবার সেকেন্ড স্ট্যান্ডাতে আসি আমরা। In me thou seest the twilight of such day. আমার মধ্যে সিএস্ট, আবারও দেখো সি এর সাথে এসটি আর্কাইক ওয়ার্ড, যেটা আমরা বললাম প্রথম স্ট্যান্ডার ফার্স্ট লাইনেও ছিল, এখানেও আছে। মধ্য কথা এটার মানে হচ্ছে কি সি, অর্থাৎ দেখে থাকবে। দাও মিন্স ইউ, তুমি আমার মধ্যে দেখে থাকবে দ্য টুইলাইট অফ সাচ ডে, এমন একটা দিনের টুইলাইট, ক্ষীণ আলো, কমে যাওয়া হালকা আলো। যেমন যখন বিকালবেলা যায়, সূর্যাস্তের সময় যায়, তখন আস্তে আস্তে পাওয়ার আবার কমতে থাকে, ঝিমিয়ে পড়তে থাকে, আলো ক্ষীণ হয়ে যায়, সূর্যাস্তের পরে আলো আরো কমে যায়। তো সেইটা হচ্ছে কি বার্ধক্যের প্রতীক। যখন গোধূলি আকাশে হালকা আলো দেখা যায়, সেটা যেন তার বার্ধক্যের প্রতীক হিসেবে ধরে আছে। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যেটা সূর্যাস্তের পর সম্পূর্ণভাবে ফেডেথ মানে ফেড হয়ে যাচ্ছে, অর্থাৎ
কমে যাচ্ছে কখন? সানসেট হওয়ার পরে, সূর্যাস্ত যাওয়ার পরে। সূর্যাস্ত যাওয়ার পরে আকাশে যে ক্ষীণ আলো দেখা যায়, মানে যখন তখন ওই আলোটাও গায়েব হয়ে যেতে পারে। সেরকম একটা ক্ষীণ প্রাণশক্তি বা আনন্দ তার মধ্যে এখন বেঁচে আছে, বা ইয়ুথের কিছু শক্তি বা স্মৃতি তার মধ্যে বেঁচে আছে, যেটা কিছুদিন পরে হয়তো সেটাও গায়েব হয়ে যাবে। Which by and by মানে ধীরে, ধীরে black night doth mean does, ওল্ড ল্যাঙ্গুয়েজে doth বলতো, এখন does take away মানে নিয়ে চলে যায়। অর্থাৎ যেই ক্ষীণ আলো সন্ধ্যার হওয়ার আগে আকাশে দেখা যায়, সেই আলোটাও আস্তে আস্তে গ্রাস করে নেয় আগত অন্ধকার রাত। এখানটাতে ক্ষীণ আলো তার বার্ধক্যের প্রতীক বোঝাচ্ছে। কিছুটা প্রাণ আছে এখন তার মধ্যে, যেটা আস্তে আস্তে নিভে যাচ্ছে, যেন একটা দ্বীপ আস্তে আস্তে কমতে থাকে যেভাবে তার আলো, সেভাবে তার যেন প্রাণ শক্তি বা ইয়ুথ সব আস্তে আস্তে হারাচ্ছে। সে বার্ধক্যে পরিপূর্ণ হয়েছে, এবং এই বার্ধক্যের মধ্যে যেটুকু প্রাণ শক্তি আছে সেটুকুও ধীরে ধীরে কি হবে? গ্রাস হয়ে যাবে। কারণ ব্ল্যাক নাইট দ্বারা মানে বোঝাচ্ছে এখানটাতে মৃত্যুর দ্বারা। ব্ল্যাক নাইট সিম্বলিক ওয়ার্ড হিসেবে বোঝাচ্ছে মৃত্যুকে। আরেকটা কথা বলে রাখি, ব্ল্যাক নাইট নিয়ে যাচ্ছে তার প্রাণ শক্তিকে, বা একটা দিনের আলোকে নিয়ে চলে যাচ্ছে, এই কথাটার মানে এটা একটা, যদি আমরা পার্ট অফ স্পিচ এর দিক থেকে বিচার করি, তাহলে একটা পার্সনিফিকেশন এর উদাহরণ, অর্থাৎ পার্সনিফাই করা হয়েছে ব্ল্যাক নাইটকে, যেখানে একটা নন লিভিং থিংকে বা বস্তুকে বা বিষয়কে তুলনা করা হচ্ছে মানুষের সাথে, মানুষের কাজকর্মে যেভাবে করে সেভাবে তাকে দেখানো চেষ্টা হয়েছে বা এক্সাম্পল দেওয়া হয়েছে, তাহলে তখন সেই লাইনটা পার্সনিফিকেশন বলা হয়। তো এই ব্ল্যাক নাইটকে আন্ডারলাইন করে রাখতে পারো, এখানে এটা পার্সনিফিকেশন একটা পারফেক্ট উদাহরণ। Death's second self that seals up all in rest. আচ্ছা, অন্ধকার হয়ে যায় যখন, অর্থাৎ ব্ল্যাক নাইট আসে যখন, সেই ক্ষীণ আলোকেও নিয়ে চলে যায়। এই কথাটার মানে ছিল মৃত্যু যেভাবে অন্ধকার রাত্রি আসলে সন্ধ্যার ক্ষীণ আলো গায়েব হয়ে যায়, সন্ধ্যা হওয়ার আগের ক্ষীণ আলো গায়েব হয়ে যাচ্ছে, ঠিক সেমনি ভাবে আমাদের মধ্যে বার্ধক্য অবস্থায় যেটুকু প্রাণশক্তি থাকে, যেটুকু এখনো সেই উচ্ছল প্রাণবন্ত আচরণ থাকে ইয়ুথ টাইমের, সেটাও গায়েব হয়ে যায় বা সম্পূর্ণভাবে প্রাণের অবসান ঘটে যখন নাকি মৃত্যুর আগমন ঘটে। ঠিক যেমন বার্ধক্যের পরেই আমাদের কি মৃত্যুতে ঢলে পড়ার সময়, তো সেটাই বোঝাচ্ছে যে ব্ল্যাক নাইট ইকুয়াল টু মৃত্যু। সে আসলে প্রাণ শক্তি সম্পূর্ণ গায়েব হয়ে যাবে। ডেথ সেকেন্ড সেলফ, এইটা একটা পারফেক্ট অ্যালুশনের উদাহরণ। অ্যালুশন মিন্স যেটা আমরা ইঙ্গিত বা ইশারা করে বুঝাই। বাইবেলের একটা কাহিনী অনুসারে যেখানটাতে ডেথ সেকেন্ড সেলফ মানে বোঝানো হয়েছিল মৃত্যুর পরবর্তী রূপ, অর্থাৎ কি ঘুমকে বোঝানো হয়েছে। ডেথ সেকেন্ড সেলফ মানে রেস্ট নেওয়া অবস্থা, অর্থাৎ কি স্লিপকে বোঝানো হচ্ছে। তো স্লিপ অর্থাৎ ঘুমের সময় আমরা প্রায় অর্ধচেতন একটা মৃত মানুষের মানে পরবর্তী অবস্থাতেই সম্পূর্ণ নিঃসার হয়ে পড়ে থাকি। দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, সবকিছুকে বন্ধ করে দেয় একটা চির শান্তি বা নিদ্রার মধ্যে। অর্থাৎ রাত্রি হলে ঘুম আমাদেরকে একটা নিদ্রা, সম্পূর্ণ বিশ্রামের মধ্যে, চির বিশ্রামের মধ্যে একটা অবস্থায় সৃষ্টি করে। আর যদি অরিজিনাল মৃত্যু চলে আসে এই বার্ধক্য অবস্থার পরে, ডেথ সেকেন্ড সেলফ মানে নিদ্রাকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যদি মেটাফরিক্যালি বুঝি তাহলে কি হবে? সিম্বল বা রূপক হিসেবে বুঝলে এখানে ডেথ সেকেন্ড সেলফ মৃত্যুকে ইশারা করছে। মৃত্যু আসলে এই রেস্ট হবে না, এটা চির নিদ্রা হয়ে যাবে, চির রেস্ট হয়ে যাবে, অর্থাৎ কি তার লাইফ সম্পূর্ণ এন্ড হয়ে যাবে। ইন মি দাও সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি এখন সেই আলোটা দেখতে পাবে, সেই আলো, গ্লোয়িং মানে কি? উজ্জ্বলতা দেখতে পারবে। ফায়ার অর্থাৎ আগুনের সেই উজ্জ্বলতা দেখতে পারবে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডথ লাই, যেটি তার ছায়ের উপরেই, অ্যাশেসের উপরেই, কিসের অ্যাশেস? অ্যাশেস অফ হিজ ইউথ, অর্থাৎ তার যৌবন বা ইয়াং মুহূর্তের যে আনন্দ বা এনার্জি বা ভিগর ছিল, তার ছায়ের উপরেই সৃষ্টি হওয়া একটা আলো, ক্ষীণ আলো, আগুনের নিভে যাওয়ার পরে সেই ছাই বা খড়ির উপরে যে অল্প আলো থাকে, সেই আলোটা আজকে তুমি আমার মধ্যে দেখতে পাবে। ইমাজিন করো, একটা কোনো কাঠকে আমরা পোড়াচ্ছি, তো কাঠটা যখন ফার্স্ট আগুন দেওয়া হচ্ছে, সেই কাঠের মধ্যে যে আগুনটা থাকছে, সেই আগুনের একটা পাওয়ার বা প্রতাপ থাকে, যে খুবই অধ্যত বা খুবই পাওয়ারফুল ভাবে সে আগুনটা জ্বলতে থাকে, তার এনার্জি থাকে। তো তাকে আমরা ইয়ুথ টাইমের সঙ্গে তুলনা করছি, যখন ফার্স্ট আগুন লাগছে এখানে। কিন্তু একসময় কি হয় যে কাঠটা পুরোপুরি জ্বলতে কাঠের মধ্যে আর কিছু থাকে না, আর কাঠটা পরিণত হয় একটা ছাই। তো ছাই বা কয়লার মধ্যে যে ক্ষীণ আলো বা তাপ তখনও থাকে,
সেই মুহূর্তটা লেখক বলছে আমার মধ্যে এখন সেই ক্ষীণ আলো দেখতে পাবি। অর্থাৎ যা পুরার সে পুড়ে গেছে। আমার ইয়ুথ টাইমটা পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। ইয়ুথ টাইম শেষ হয়ে গেছে, সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে। সেই ইয়ুথ টাইমের উপরে বেঁচে থাকছে এখন ক্ষীণ আলোযুক্ত আমার প্রাণ শক্তি। অর্থাৎ এই উম আ আত্মা বা মন। তো লেখক তার মনকে তুলনা করছে দা সেই আলোর সাথে যেটা কি একটা লাকড়ি বা খড়ি বা কাঠের জ্বলতে থাকা অবশেষে যে পড়ে থাকা আগুন তার সাথে। এখানে একটা বোঝার বিষয় আছে যে আগুনটা পুষ্টি বা নারিশড হচ্ছিল কার থেকে? কাঠের থেকে। কাঠটা আ যেই সময় ওকে আগুন দিয়ে জ্বালাচ্ছিল, আগুনটা জ্বলছিল যখন, তখন এ কাকে শোষণ করে নিয়ে ব ব আ জ্বলে উঠছিল? কাঠটাকে। কিন্তু ওকে পুরোপুরিভাবে নারিশমেন্ট নেওয়ার থেকে বা শোষণ করতে, করতে আস্তে, আস্তে কাঠটা পুরোপুরি ছাইয়ে পরিণত হয়ে গেছে অথবা কয়লাতে পরিণত হয়ে গেছে। তো সেই অবস্থাতে এই আলোটাও কিন্তু আস্তে, আস্তে কমে গেছে। যার থেকে নারিশমেন্ট যাকে খেয়ে সে বড় হয়েছিল, এখন সে যে ইয়ুথ টাইমে পাওয়ারফুল ছিল, সেই আগুনটাই ধীরে, ধীরে কি হয়? ক্ষীণ আলোয় পরিণত হয়। যেহেতু সে তার নারিশমেন্ট এর আর কোনো কিছুই বেঁচে নেই। অর্থাৎ সেই কাঠের কোনো কিছুই আর সে জ্বলার মতন নাই। কাঠ বা তার ইন্ধন যাকে বলি, সেটা হচ্ছে ইয়ুথ টাইমটাকে বোঝানো হচ্ছে। এই ইয়ুথ টাইম যতক্ষণ ছিল, ততক্ষণ প্রাণশক্তি ও শক্তিশালী ছিল। অর্থাৎ লেখক তার জীবনের সেই সময়টাতে নিজের মনের মধ্যে সমস্ত শক্তি বা প্রাণশক্তি খুঁজে পেয়েছিল। এখন সেই ইয়ুথ টাইম বা তার ধীরে, ধীরে তার যে ওই যৌবন হারিয়ে যাচ্ছে, তার ফলে তার বার্ধক্য পরিণত হয়েছে। এই বার্ধক্য অবস্থাকে তুলনা করা হচ্ছে সেই ক্ষীণ আলোর সাথে, যেটা আগুন নিভে যাওয়ার পরে সৃষ্টি হয়। অ্যাজ দ্য ডেথ বেড এটাও একটা সিম্বলিজমের উদাহরণ। ডেথ বেড মৃত্যুসজ্জা বলি যাকে আমরা। ওয়্যার অন ইট মাস্ট এক্সপায়ার। বলছে ডেথ বেড যখন ওই ইয়ুথ টাইমটা ফিনিশ হয়ে যাবে, তারপরে যে ছাইয়ের উপরে আগুন থাকে, সে ছাইটা যেন ওর চিতা ভস্ম তৈরি করে দিয়েছে। সেই ছাইটাই যেন তার কি একটা মৃত্যুসজ্জা পরিণত করছে, যেখানে আগুনটা একসময় ওর থেকে নারিশমেন্ট হয়েছিল, বড় হয়েছিল, পুষ্টি পেয়েছিল, আগুন পাওয়ারফুল ছিল। এখন সেই খড়ি বা সেই লাকড়ির যে ছাইটা থাকছে, সেই ছাইটাই ওকে নারিশমেন্ট দিচ্ছে না, উল্টা ওর শেষ সজ্জা তৈরি করে দিয়েছে। অর্থাৎ সেই ছাইয়ের মধ্যেই এখন ওই আগুনের আবার সমাপ্তি ঘটবে। অর্থ হচ্ছে ইয়ুথ টাইমের সময় যেভাবে আমরা পাওয়ারফুল ছিলাম, সেই ইয়ুথ টাইম ধ্বংস হওয়ার সাথে, সাথে আমাদেরও ধ্বংস হচ্ছে। তো আশা করি বোঝা গেছে দুটো লাইন। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই। যাকে কনজিউম করে, শোষণ করে সে নারিশড হয়েছিল, একসময় সেখানেই সে সম্পূর্ণ এন্ড হয়ে যাবে। লাস্ট দুটো লাইন, যেটা আমরা কনক্লুশন বলে থাকি। দিস দাও পারসিভিস্ট, আবার একটা আর্কাইক ওয়ার্ড, এসটি কেটে দিলে খালি পারসিভ থাকছে, অর্থাৎ কি? আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে পারবে। এটি দিস মানে এই মেসেজটি, লেখক যে তার কন্ডিশনকে বোঝালো তার এই 12টা লাইনের দ্বারা, সেই কন্ডিশনটা যদি তুই পারসিভ করতে পারিস, তুই যদি বুঝতে পারিস, which makes thy love more strong, তাহলে তোর ভালোবাসা আমার প্রতি আরো স্ট্রং হবে, আরো গ্রো হবে, আরো পাওয়ারফুল হবে। টু লাভ দ্যাট ওয়েল, আরো সেই উন্নত মানের তুই আমাকে ভালোবাসতে পারবি, আরো উঁচু লেভেলের ভালোবাসতে পারবি যদি এই অবস্থার কথা বুঝতে পারিস। আমি ১ম এ বলছিলাম মেইন মেসেজ কি? যে মৃত্যুর আগমন আমাদের ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। যেভাবে মৃত্যু আমাদের জীবনকে আস্তে, আস্তে ক্ষয় করে বা নষ্ট করে দেয় সম্পূর্ণভাবে, কিন্তু সাথে, সাথে মৃত্যুর আগমনের অনুভূতিটাই আমাদের জীবনকে আরো একটু কি করে? ভালোবাসায় ভরিয়ে দেয়। ঠিক এই এক্সপেকটেশন রেখে লেখক বলছে, আমার এই পরিস্থিতি যদি তুই বুঝতে পারিস, তাহলে হয়তো তুই তোর ভালোবাসাকে আরো বাড়িয়ে দিবি আমার জন্য। এই লাইন দুটোর দুটো মানে হতে পারে। একটা হচ্ছে কি, অ্যাম মানে ২ রকম সিগনিফিকেন্স কি? একটা হচ্ছে কি, তার বন্ধুর sympathy কে সে গেইন করতে চাচ্ছে, তার ভালোবাসা আরো পেতে যাচ্ছে। ২ নাম্বার হচ্ছে যে লেখকের এই পরিস্থিতি দেখে বন্ধু নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান ভাববে, সৌভাগ্যবান ভাববে। কেননা লেখক তার বন্ধুর সৌন্দর্যকে তার এতগুলো সনেটের মধ্যে দিয়ে তার ইয়ুথ টাইমকে কালেক্ট করে রেখেছে। একটা এমন একটা কি বলবো, ট্রেজারের মধ্যে রেখেছে, একটা সম্পদের খাজানার একটা বাক্সর মধ্যে রেখেছে, যে বাক্সটা সময়ও ভাঙতে পারবে না, যে বাক্সতে অ্যাটাক করতে পারবে না সময়ও, নষ্ট করে দিতে পারবে না তার বন্ধুর সৌন্দর্যকে সময়ও। অর্থাৎ ঘুরে ফিরে আবারও বলতে কথা যে তার বন্ধু এটা লাকি ফিল করবে যে নিজের ইয়ুথ কখনো ধ্বংস হবে না। আর তাই তখন সে আরো বেশি ভালোবাসতে শুরু করবে তার কাছের, অর্থাৎ তার ডিয়ারেস্ট ফ্রেন্ড শেক্সপিয়ারকে। which thou must live ere long। এই ere long বলতে অবশেষে বা শেষে, লিভ কথা মানে ত্যাগ করা। অর্থাৎ যেটা
খুব ইন ফিউচার অর্থাৎ খুব দেরি না হলে তুইও একসময় হারিয়ে ফেলবি। এই হারিয়ে ফেলবি বা লিভ করা মানে ত্যাগ করবে বা ত্যাগ হয়ে যাবে তোর থেকে সেটা কি? সেটা দুটো সেটা দুটো জিনিস হতে পারে। একমাত্র কি যে তার বন্ধুকে হারাবে। বন্ধুকে হারিয়ে তুই অবশেষে এই ফিউচারে তুই হারাতে পারবি বন্ধুকেও। মানে শেক্সপিয়ারের মৃত্যুকেও হতে পারে, অথবা শেক্সপিয়ারের মৃত্যু না হলে শেক্সপিয়ারের বন্ধুটা কি হারাবে? শেক্সপিয়ারের সৌন্দর্যতা বা ইয়ুথ কালকে বা যৌবনতাকে। যেটা হারানোর যন্ত্রণা শেক্সপিয়ার শো করতে চাচ্ছে এই কবিতার দ্বারা। তো বলা যায় যে শেক্সপিয়ার এখানটাতে ব্যাখ্যা দিতে যাচ্ছে যে তার বন্ধুকে অমর করে দিয়েছে, তার বন্ধুর সৌন্দর্যতাকে, ইয়ুথকে সে তার কবিতার দ্বারা অমর করে দিয়েছে। যতদিন মানুষ থাকবে, আমরা সনেট 18 এ পড়ছিলাম, লাস্ট দুটো লাইন ওখানে ছিল যে সো লং মেন ব্রিথ আর আইস ক্যান সি, সো লং লিভস দিস এন্ড দিস গিভস লাইফ টু দি। অর্থাৎ যতদিন মানুষ থাকবে, শ্বাস নেবে, চোখ দিয়ে দেখবে, ততদিন তাদের এই ততদিন আর তার শেক্সপিয়ারের এই কবিতাগুলো বেঁচে থাকবে এবং কবিতার দ্বারা বন্ধু অমর হয়ে যাবে, তার সৌন্দর্য অমর হয়ে যাবে, তার মৃত্যু তাকে ধ্বংস করতে পারবে না। অর্থাৎ তোর বন্ধুর সৌন্দর্যকে তো সে অমর করে দিয়েছে, কিন্তু শেক্সপিয়ারের তার নিজের সৌন্দর্যকে সে বলছে যে শেষ নিশ্চয়ই হবে, ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল লাস্ট দুটো লাইন, যেখান থেকে শেক্সপিয়ার গেইন করতে চাচ্ছে তার বন্ধু সিম্প্যাথি, বা বন্ধুকে জানা যাচ্ছে যে মর্টালিটি, অবশ্যই আমরা মরণশীল মানুষ এবং এই মরণশীল মানুষ সবসময় সময়ের কাছে হার মানতে বাধ্য। কিন্তু লেখক এই জিনিসটা একসেপ্ট করে নিয়েছে আলটিমেটলি। প্রথমে আমি বললাম পেন্সিভ মুড বা মেলানকলিক মুড, মানে অবসন্ন বা বিষাদগ্রস্ত তার মন ছিল এই কথা ভেবে যে আমি আর বেশি দিন হয়তো থাকছি না, বা আমার ইউথ টাইমটা যে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা যে একটা বার্ধক্য অবস্থায় পরিণত হয়েছে, বা পাতা ঝরার মুহূর্ত, অর্থাৎ কি কিছুক্ষণের মধ্যে ঝরে পড়তে পারে পাতা যেভাবে ডাল থেকে, সেইভাবে তার ইউথ টাইম আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, তার লাইফের থেকে, প্রাণ শক্তি থেকে তার যৌবন সময়টা হারছে। তো সেই হারিয়ে যাওয়ার একটা দুঃখ বা বেদনা নিয়ে কবিতাটা শুরু হলেও আল্টিমেটলি সে একসেপ্ট করেছে এবং এটার সাথে সাথে সে খুশি হয়েছে যে তার বন্ধুকে এটা জানাতে পেরেছে, এবং বন্ধুর সাথ থাকলে এই মুহূর্তটাকে সে হাসতে হাসতে কাটাতে পারবে। তো কথার অর্থ হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের শেষের মুহূর্তগুলা খুশিতে একসেপ্ট করে নিতে পারি সেই পরিণতিটাকে, যদি সাথ থাকে বন্ধুদের, যদি সাথ থাকে প্রিয় মানুষদের, যদি সাথ থেকে আত্মীয়স্বজনদের। এটাই ছিল মূল বার্তা কবিতার। আশা করি বুঝাতে পেরেছি লাইন বাই লাইন। প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি বলি, ক্লাস 12 এর জন্য হোক, বাংলা মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, অথবা কলেজের ছাত্রদের জন্য হোক, তো অবশ্যই টাইটেল এখানে তো থাকে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট লাইনটাই টাইটেল হয় এই সমস্ত কবিতাগুলোর। তো প্রথম লাইনকে লিখে দিয়ে এক্সপ্লেইন করতে বলবে, মানে টাইটেল ব্যাখ্যা দিতে হবে। টাইটেলটা অবশ্যই আমরা থিম বা সেন্ট্রাল আইডিয়া থেকে ব্যাখ্যা দিতে পারি, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের থেকে ব্যাখ্যা দিতে পারি। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, মোট কথা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সেন্ট্রাল থিম, এগুলোকে ভালো করে পড়লে যে কোনো কোশ্চেনকে আমরা অ্যান্সার করতে পারি, ব্রড কোশ্চেনগুলোকে। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।